আমাদের টিমের বার কাউন্সিলের সদস্যদের সামনে প্রধান লক্ষ্য ছিল আমরা আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাব। যে কারণে আপনারা লক্ষ্য করেছেন বার কাউন্সিল তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে যারা দখল করেছিলেন আমরা কিন্তু তাদেরকে বের করে দেইনি। বার কাউন্সিল আইনে যেটা আছে, পরপর 3টা সভায় যদি কেউ উপস্থিত না থাকে তাহলে তার সদস্য পদ শূন্য এবং পরবর্তীতে যিনি সর্বোচ্চ ভোট পাবেন উনি ওই জায়গায় স্টেপড ইন করবেন। আমরা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমরা সরকারি হস্তক্ষেপ করে কাউকে বসিয়ে দেইনি, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বার কাউন্সিল এগিয়েছে। আমরা বার কাউন্সিল দায়িত্ব নেওয়ার পরে এই প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে সারা বাংলাদেশের মানুষের মাঝে এই প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাসকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। সেই পদক্ষেপের প্রথম সোপান ছিল বার কাউন্সিলের পরীক্ষাকে আমরা রেগুলারাইজ করেছি। গত 2 বছর কি 2.5 বছর সময়ের মধ্যে কোনো পরীক্ষা হয়নি। আমরা এই বছর কয়েকটি পরীক্ষা নিয়েছি এবং পরীক্ষা স্মরণকালের সবচেয়ে বেশি স্বচ্ছ পরীক্ষার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বার কাউন্সিল পরীক্ষার আগের দিন রাতে আমরা গ্রেপ্তার অভিযান চালিয়েছি স্পেশাল ম্যাজিস্ট্রেটকে দিয়ে, যারা প্রশ্ন বিক্রির নামে প্রতারণা করে তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে। প্রথমবারের মতো পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়ার কারণে আমরা গ্রেপ্তার করেছি। 41,000 পরীক্ষার্থী এমসিকিউ পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে 13,000 পাশ করেছেন। সেখান থেকে রিটেন হবে, ভাইবা হবে। আমরা যেমন কোয়ালিটি চাচ্ছি, আমরা তেমন এমন একটি পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যেতে চাচ্ছি যে পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গেলে বাংলাদেশের আইনজীবীদের মান, সম্মান, ইজ্জত সমাজে পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা যারা আইনজীবীরা দেখেছি বিগত ফ্যাসিস্টদের আমলে আইনজীবীরা দিন-রাত পরিশ্রম করে রাজনৈতিক কর্মীদের, মানবাধিকার কর্মীদেরকে ডিফেন্ড করেছেন। পয়সা নেননি, পকেটের পয়সা দিয়ে অর্ডার বের করেছেন। কিন্তু যখন পার্টি অফিসে যাবেন তখন দেখবেন সারাদিন যে কর্মীটা সকালবেলা ঘুম থেকে উঠে পার্টি অফিসের সামনে চা খাচ্ছেন বা আড্ডা মারছেন পার্টি অফিসে, উনি এসে আপনার উপরে, আইনজীবীর উপরে নেতৃত্ব ফলাচ্ছেন। আমরা সেই অবস্থার পরিবর্তন চাই বলেই আইনজীবী সমাজকে সামনের কাতারে এনে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আমরা যে দলই করি না কেন, আমরা যে মতেই থাকি না কেন, যে পথেই থাকি না কেন, আমরা চাই আপনারা আপনার দলে আইনজীবী হিসাবে সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ জায়গায় যাতে অধিষ্ঠিত হন, সেরকম একটি আইনজীবী পরিবেশ চাই। এই পরিবেশ নিশ্চিত করতে গেলে আমাদেরকেও কিছু ভূমিকা রাখতে হবে। তার প্রথম ভূমিকা হলো দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। আমাদের উইদিন কমিউনিটি যদি কেউ অপরাধ করে থাকে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। যদি আমরা সেটা পারি, আমরা শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনতে পারবো, আমরা আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবো। যদি আমরা আমাদের নিজেদের অপরাধ বোধকে ঢাকার চেষ্টা করি, যদি একজন আইনজীবী দেখাচ্ছে ঘুষ দিতে যে ধরা পড়েছে আমরা তাদের প্রোটেক্ট করার চেষ্টা করি, একজন আইনজীবী নাবালক 2টা শিশুকে কাজের মেয়ে হিসেবে এনে দিনের পর দিন টর্চার করছেন, সে বিষয়ে যদি আমরা পদক্ষেপ না নিতে পারি তাহলে আমাদের সমস্ত প্রত্যাশা এবং অর্জন ব্যর্থ হবে। বন্ধুরা আমার, আমরা সেই পথ থেকে সঠিক পথে ফিরতে চাই, আইনি পথে ফিরতে চাই। আপনারা বেনিভোলেন্ট ফান্ডের কথা বলেছেন। প্রতি বছর কোর্ট ফি থেকে সরকারি রাজস্ব খাতে জমা হয় প্রায় 15,000 কোটি টাকা। সেই প্রতি বছর সরকারি রাজস্ব খাত থেকে আমার বিচার বিভাগের জন্য বরাদ্দ হয় মাত্র 500 কোটি টাকা। প্রতি বছর যুব উন্নয়নের নামে 3,500 কোটি টাকা বাজেট থেকে বরাদ্দ হয়, আর আমার বিচার বিভাগের জন্য বরাদ্দ হয় 500 কোটি। বিচারকরা যেমন
বঞ্চিত হচ্ছেন আমার আইনজীবীরা, তো শূন্য হাতে ফিরে আসছেন এত 15,000 কোটি টাকা ইনকাম দিয়ে। আমি গত সপ্তাহখানেক আগে জুডিশিয়াল সার্ভিস কমিশনের একটা মিটিং ছিল, ইনসিডেন্টালি সেই মিটিংয়ে অর্থ সচিব, আইন সচিব এবং জনপ্রশাসন সচিব ছিলেন। আমি বলেছি 15,000 কোটি টাকা আমার খাত থেকে নেবেন, 500 কোটি টাকা দেবেন, এটা তো হতে পারে না। একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে 15,000 কোটি টাকা আমার খাতে নিয়ে আসি, তখন দেখি আপনারা কিভাবে আটকান। ওনারা বলেছেন স্যার মামলা করার দরকার নাই, আপনারা বাজেট চান, আমরা বাজেট দেব। ইতিমধ্যেই আইন সচিবকে বলেছি বার কাউন্সিলের জন্য থোক বরাদ্দ দিতে, যাতে আমার বেনিভোলেন্ট ফান্ডের অ্যামাউন্ট আমি বাড়াতে পারি। আপনারা 50 লাখ টাকা চাচ্ছেন, আমি তো 1 কোটি টাকা দিতে পারলে খুশি হই। আমরা সরকারের কাছে প্রস্তাব করব 15,000 কোটি টাকা থেকে মিনিমাম 3,000 কোটি টাকা আমার বিচার বিভাগের জন্য দেন। ইতিমধ্যে পূর্ত মন্ত্রণালয়ের পূর্ত উপদেষ্টা মহোদয় সহ পূর্ত সচিবের সাথে আমি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম বারের প্রেসিডেন্ট বৈঠক করেছি। আমরা বলেছি প্রতি জেলায় সরকারের একটা আবাসন প্রকল্প আছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায়। আমরা বলেছি আপনারা ওই এলাকায় যে বরাদ্দ দেবেন তার মধ্যে একটা কোটা রাখবেন আইনজীবীদের জন্য। ওই বারে যদি 20টা বরাদ্দ হয়, আপনার নিয়মের মধ্যে থেকে 100 মেম্বার থাকলে 20 জন পাক, তাদের মধ্যে লটারি হবে। নীতিগতভাবে ওনারা একমত হয়েছেন। আমরা ইতিমধ্যে এইমাত্র আমি মেসেজ পাইলাম, জাস্ট এখানে দাঁড়ানোর আগেই পূর্ত উপদেষ্টা মহোদয় জানালেন, আপনার সামনে বক্তৃতা দেওয়ার আগে ওনাকে কনফার্ম করলাম যে আমার 90 বিঘা জমির কি হলো। উনি বলছেন ল্যান্ড মিনিস্ট্রি পজিটিভলি এটা দ্রুততার সাথে আগাচ্ছেন। সেটা হলো যেটা সিলেটে হবে বলে আমরা আশা করছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ফ্যাসিবাদের দ্বার থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই ফ্যাসিবাদ বিতাড়নের জন্য আইনজীবীদের ভূমিকা ছিল অনবদ্য। সেই ফ্যাসিবাদের সাথে কিছু আইনজীবী, গুটি কয়েক আইনজীবী তাল মিলালেও তারা এখন মনে করছেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান ধরে রাখা প্রয়োজন। আর সেই অভ্যুত্থানের সফল তখনই আসবে, ফসল তখনই আমরা ঘরে তুলতে পারবো যদি আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধ থাকি। আপনারা যে দাবি করেছেন, বিশেষ করে একটি দাবি নিয়ে আপনারা এগিয়ে যান, বেনিভোলেন্ট ফান্ডের 15,000 কোটি টাকা থেকে 1/3 5,000 কোটি টাকার জাতীয় বাজেট থেকে বার কাউন্সিলে বরাদ্দ দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটা বার থেকে আপনারা উচ্চ স্বরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অর্ধলগ্ন কণ্ঠ প্রেমে পড়েন। আপনারা আমাদেরকে দাবি তুলে ধরে আমাদেরকে ঘেরাও করেন, আমরা যাতে মন্ত্রণালয়ের কানে এটা ঢুকাতে পারি। সেই কারণে আপনাদের জায়গা থেকে আন্দোলন করেন। সেই আন্দোলনে আমরা আপনাদের সতীর্থ থাকব, আপনাদের স্বপ্নের সারথি হয়ে থাকব। এই কথা বলে আমি আমার বক্তব্য আপাতত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।